যাই করো, কোনো প্রমাণ যাতে বাইরে না যায় সেদিকে শুধু খেয়াল করবে। যাই হোক, এসো এখন তুমি। আজকে দুপুর হতেই চোখে রাজ্যের ঘুম এসে হামলে পড়েছে আমার। একটু ঘুমাতে হবে রোশন। বাবার কথা হাসি পাচ্ছে রোশনের। সবুর হোসেন যে কতটা ঘুম কাতুরে সেটা এখানকার সবাই জানে। দিন নেই রাত নেই, যে কোনো সময় ঘুমিয়ে পড়তে পারার বিশেষ গুণ নিয়ে পৃথিবীতে এসেছিলেন তিনি। ওকে ঘুমাও তুমি, এমনিতেই ঘুম ছাড়া তোমার জীবনে আর কি বা আছে সবুর হোসেন। বসা থেকে উঠে দাঁড়িয়ে সিগারেটে আগুন ধরাতে ধরাতে বলল রোশন। ছেলের রসিকতায় চোখ মুখ কুঁচকে ফেললেন সবুর। ছেলেটা ভীষণ বেহায়া বেশরম, বাবাকেও ছাড়ে না। এসো তুমি। ইয়েস, যাচ্ছি। 3টে দিন কিভাবে কেটেছে সেই নিয়ে মেহেক ভাবছে। পরনে বাটিকের একটা নীল রঙের ট্রিপিসোর, চুলগুলো খোপা করা, চেহারা কেমন শুকিয়ে গেছে এই কদিনে। জানালার পাশে দাঁড়িয়ে রাতের আকাশে রূপোর থালার মতো 4টার দিকে তাকিয়ে আছে মেয়েটা। ঘরের একপাশে একটা স্টিলের বাটিতে একটা মোমবাতি রাখা। সেই মোমবাতি ঘরের একমাত্র আলোর উৎস এখন। বাড়ির সবাইকে খুব মিস করছে। এখান থেকে কি কখনো ফিরতে পারবে? শত শত ভাবনায় ছেদ ঘটে পরিচিত কোনো কণ্ঠস্বরে। মেঘ চমকে ওঠে। জানালার পাশ থেকে সরে দ্রুত পা চালিয়ে দরজার সামনে এসে দাঁড়িয়ে বাইরে উঁকি মারে মেহেক। পল্লব, তুই আগামীকাল সকালে একবার আসবি? কেন বস? দরকার আছে, ওই এলাকার বিষয়ে কথা আছে। তাছাড়া কিছু নতুন অস্ত্র লাগবে আমাদের। ওকে বস, এখন তাহলে আসছি। সাবধানে। অবশ্যই। লম্বা চৌড়া সুদর্শন যুবক পল্লব রোশনের সাথে কথা বলা শেষ করে জঙ্গলের থেকে বেরোনোর পথের দিকে এগোলো। কিন্তু পল্লবকে এখানে দেখে মেহেক বিস্ময়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। এই ডাকাতদের সাথে ওর কিসের সখ্যতা? তাহলে কি পল্লবও এসবের সাথে জড়িত? হিসাব মিলছে না মেহেকের। রোশন ঘাড় কাত করে বসা থেকে উঠে দাঁড়ালো। মেহেক তড়িঘড়ি করে ঘরের দরজা আটকে আবারও জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে দৃষ্টিপাত করেছে। ডাকাতের বাচ্চা না আবার এখন ঘরে এসে অসভ্যতা শুরু করে। এসব ভেবে রাগে বিরক্তিতে আবারও নিজের হাতে কামড় বসিয়ে দিল মেহেক। এটা আসলে মেহেকের একটা বাজে অভ্যাসও বলা চলে। চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস ফেলে মেহেক। পল্লব মেহেকদের গ্রামের ছেলে। ওর বাবা স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। পল্লব মাস্টার শেষ করেছে কেবল। মাধ্যমিক পরীক্ষার পর থেকে মেহেকের সাথে ভাব জমাতে চাইতো পল্লব। মেহেকও একটু আধটু পছন্দ করতো বইকি। মাঝে মধ্যে কথা হতো দুজনের কলেজ যাওয়ার পথে। কিন্তু মেহেক নিজের অবস্থানের কথা ভেবে কখনো নিজের সীমা অতিক্রম করতো না। মেহেক ফের চোখ বন্ধ করেছে। স্মৃতির পাতায় পল্লবের সাথে কাটানো কিছু মুহূর্ত জল করে উঠল। বর্ষার প্রথম দিন, পহেলা আষাঢ়। যদিও কদিন ধরে এমনিতেই আকাশ ভীষণ মেঘলা ছিল, আজ তাই ঝিরিঝিরি বৃষ্টিতে মেঘের গর্জনে মুখরিত হচ্ছে ধরণী। দ্বিতীয় বর্ষের প্রথম ক্লাস ছিল আজ মেহেকের। বান্ধবীদের সাথে বাড়ি ফিরেছে সে। 3টে ছাতায় 4জন এগিয়ে চলছে গ্রামের পাকা রাস্তা দিয়ে। কিছুটা পথ এগোতে থামলো মেহেক সহ সবাই। এমনিতেই সবাই এখন অন্য রাস্তা চলে যাবে। ছাতা ছাড়াই রওনা দিতে হবে মেহেককে। গত মাসে ওর ছাতাটা নষ্ট হয়ে গেছে। বার দুয়েক বাবাকে বলেছিল অবশ্য ছাতার কথা, কিন্তু লাভ যে হয়নি তা তো বলার অপেক্ষা রাখে না। এখান থেকে মেহেকের বাড়ির দূরত্ব 10-15 মিনিটের রাস্তা। একটু দূরে গাছের নিচে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই নড়ে চড়ে দাঁড়ায়। এই বৃষ্টির মধ্যে কে দাঁড়িয়ে আছে দেখার জন্য ভালো করে তাকায় মেহেক। গাছের নিচে ছাতা হাতে পল্লবকে দাঁড়িয়ে থাকতে দেখে ওর বান্ধবীরা মজা করে অনেক কিছু বলতে শুরু করে। ওই যে পল্লব ভাই দাঁড়িয়ে আছে তোর জন্য, যা যা কথা বল। আমরা তো এমনিতেই এখন চলে যাব। আমার জন্য দাঁড়ায়নি, হয়তো অন্য কোনো কাজে এসেছে তানিয়া। তানিয়া মুচকি হাসলো, সাথে বাকিরাও। সাদিয়া বলল, ঠিক আছে, আমরা তাহলে গেলাম, তোর ছাতার সমস্যা হবে না এখন। মেহেক চুপ করে রইল। সবাই যার যার পথে এগোতে ব্যস্ত হয়ে উঠেছে। মাথায় ওড়না দিয়ে সামনের দিকে পা চালাতে লাগলো মেহেক। সবাইকে চলে যেতে দেখে পল্লব এগিয়ে আসছে। কাছাকাছি আসতেই মেহেকের মাথার ওপর ছাতা ধরে মুচকি হেসে পল্লব বলল, গতকালও বললাম ছাতাটা নিয়ে নাও, কথা শুনলে কি হয়? আমিও বলেছি নিতে পারবো না। পল্লবের সাথে পায়ে পা মিলিয়ে মেহেক শান্তভাবে হাঁটছে। পল্লব বেশি কথা বলে ওর চেয়ে। জেদ ছাড়ো মেহেক, গ্রহণ করো আমাকে এবং আমার অসহায় ছাতাকে। সম্ভব না, আমার পরিস্থিতি আপনি জানেন পল্লব ভাই। মেহেক কতবার বলেছে তোমাকে, আমরা দরকার হলে এখানে থাকবো না, ঢাকা চলে যাব। পড়ালেখা শেষ যখন একটা না একটা চাকরি ঠিক পেয়ে যাব। এসব পাগলামি ছাড়ুন, যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ ছাড়বো না। পেলে ছেড়ে দিবেন? বৃষ্টির তোপ বেড়েছে। মেহেক দাঁড়ালো একটু।
পল্লবের চোখে চোখ রেখে শুধালো উক্ত কথাটি। দুজোড়া চোখ একে অন্যের দিকে দৃষ্টি নিবদ্ধ করেছে। কথার ভুল মিনিং বের করবে না মেহেক, তাড়াতাড়ি চলো, ভিজে যাচ্ছ তুমি। ছাতাটা রেখে দিলে আমি চলে যেতাম, তাও নেবে না। ছাতার নিচে হাঁটছো ঠিক, কিন্তু এতটা দূরে দূরে হাঁটলে হয়? আবারও হাঁটতে লাগলো দুজন। বাড়ি কাছাকাছি এসে গেছে প্রায়। এত প্রশ্নের উত্তর দিতে পারবো না আমি, ধন্যবাদ, আসছি। মেহেক পল্লবকে আর কিছু বলার সুযোগ না দিয়ে একা একা হাঁটতে লাগলো। ছেলেটার সাথে বেশিক্ষণ কথা বললে বিপদ, কথা বললে মায়া বাড়ে, আর মায়া বড্ড ভয়ানক। বিষের থেকেও বিষাক্ত এর বিষ। মস্তিষ্কে একবার ছেয়ে গেলে আর নিস্তার নেই। সুন্দরী, দরজা খোলো। রসুনের বাজখায় আওয়াজে হক চুকিয়ে গেল মেহেক। সমস্ত জল্পনা কল্পনা থেকে বেরিয়ে বাস্তবে ফিরে এসেছে সে। উফ, ডাকাতের বাচ্চা এসেছে কেন? সুন্দরী, ঘরে আছো? দরজা খোলো, নয়তো ভেঙে ঢুকছি। দরজা ভাঙলে কিন্তু রাতেও খোলা রেখে ঘুমাতে হবে। তারপর যদি... মেহেক আর দাঁড়ালো না, সোজা গিয়ে দরজা খুলে দিল। তাও দরজা আটকে ঘুমালে একটু শান্তি লাগে। রোশন ঘরে ঢুকে সব দিকে নজর বুলিয়ে নিচ্ছে। মেহেক কিছুটা দূরে সরে দাঁড়িয়েছে। ঘর চেক করা শেষ হলে মেহেকের দিকে দৃষ্টিপাত করলো রোশন। মেয়েটা আসলে আগুন সুন্দরী, কিন্তু এই সৌন্দর্যই যে মেয়েদের জন্য কখনো সখনো অভিশাপ হয়ে দাঁড়ায়। মেহেক শব্দের অর্থ জানো তুমি সুন্দরী? না। মেহেকের কাঠ খোট্টা স্বরে মুচকি হাসে রোশন। কি তেজ এখনও! এতগুলো ডাকাতদের মধ্যে থেকেও এত সাহস। রোশন খাটে বসে ইশারায় মেহেককেও পাশে বসতে বলে। মেহেক পাশে বসে না, কিন্তু খাটের একপাশে এসে দাঁড়ায়। মেহেক শব্দের অর্থ সুগন্ধ মনে হয়, আমি শিওর না যদিও। তাও হিন্দিতে মেহেক মানে সুগন্ধ বলেছি। তোর হিন্দির বংশ নির্বসক শয়তান ডাকাতের বাচ্চা, চরিত্রহীন কুকুল্লুচ্চা মার্কা লোক। মনে মনে রোশনকে এরকম আরও কিছু গালিগালাজ করলেও মুখ ফুটে কিছু বলতে পারছে না। এমনিতেই পল্লবের বিষয়টা নিয়ে মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে গেছে ওর। তার ওপর এভাবে এখানে থাকতে মরণ যন্ত্রণা ভুগতে হচ্ছে। প্রতিটা মুহূর্তে মানসম্মান হারানোর ভয় নিয়ে কি বাঁচা যায়? ও মেহেকের সংক্ষিপ্ত উত্তর। রোশন ভালো করে পর্যবেক্ষণ করছে মেহেককে। এত সুন্দর মেয়েটাকেও তো মেরে ফেলতে হবে ওকে। বিষয়টা কেন জানি ভালো লাগছে না। অবশ্য নামের উপায় নেই। অতীতে এখানে যেসব মেয়েরা এসেছে তারা কিছু না কিছু তথ্য ওদের সম্পর্কে জেনে ফেলেছে। তাই সেসব মেয়েদের ফিরে যেতে দিলে ঝামেলা হতো ওদের জন্য। একবার একটা মেয়ে ওদের কিছু গোপন তথ্য পুলিশের কাছে ফাঁস করে দিয়েছিল। ফলে ডাকাতি করতে গিয়ে দুজন ডাকাত ধরা পড়েছিল প্রশাসনের হাতে। এই ঘটনার পর থেকে আর কাউকে জীবিত ছেড়ে দেয় না ডাকাতরা। মীরাকে এত প্রশ্ন কেন করো তুমি? সে কম কথা বলে, আর তুমি একটার পর একটা কথা বলে যাও তার সাথে। আমার দরকার তাই প্রশ্ন করি। শোনো মেয়ে, মীরা নিজেও তোমার মতো একজন। মাসখানেক হলে এখানে এসেছে। আসেনি আর কি আনা হয়েছে। নিজেদের হাতের পোড়া রান্না খেতে আর ভালো লাগে না। তবে মীরাকে কেউ অসম্মান করে না। ও কেবল আমাদের মুখে ভালো ভালো খাবার তুলে দেওয়ার জন্য আছে। তাই ওর সাথে কথা বলে তোমার কোনো বিশেষ লাভ নেই, বুঝলে? হ্যাঁ, গুড। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। রোশন ঘাড় কাত করে বিছানায় শুয়ে পড়ল। সাথে মেহেককেও টান দিয়ে পাশে শোয়ালো। খোপা করা চুলগুলো খুলে এলোমেলো করে নিয়ে ব্যস্ত হয়ে উঠল লোকটা। মেহেক চোখ মুখ শক্ত করে আছে, কথা বলতে ইচ্ছে করে না। জিজ্ঞেস করো কী সিদ্ধান্ত? কোমরে শক্ত করে হাত রেখে থুতনিতে আঙুল ছুঁয়ে বলল রোশন। ভয়ে তত্তর করে ঠোঁট কাঁপছে মেহেকের। কী সিদ্ধান্ত? আমার সাথেই বেড শেয়ার করবে তুমি শুধু, আর কেউ তোমার কাছে আসবে না। এখন বলো রাজি? আমি দেখতে যথেষ্ট হট, তাই না? থুতনি দেখে আঙুল সরিয়ে ঠোঁটে ছোঁয়াতে ব্যথায় চোখ বন্ধ করে ফেলল মেহেক। বিষয়টা বুঝতে সময় লাগলো না রোশনের। এতটা উন্মাদ কেন যে হয় নিজেই জানে না। আচ্ছা, কিছু বলতে হবে না তোমাকে। মেহেক চুপ করে আছে। রোশন ঠোঁট থেকে আঙুল সরিয়ে গলায় ঠোঁট ছুঁয়ে দেয়। তীব্র ঘৃণায় নিজেকে ক্ষতবিক্ষত করতে ইচ্ছে করছে মেহেকের। এই দুশ্চরিত্র লোকটা এভাবে ছুঁয়ে দিচ্ছে। রোশন মেহেককে ওভাবে শুয়ে রেখে উঠে বসে। কি একটা মনে করে মেহেকও বসে রোশনকে বলে, আপনার সাথে তখন কে কথা বলছিল? রোশন পকেট থেকে সিগারেট আর লাইটার বের করছে। তোটা সিগারেট গুজে আগুন ধরিয়ে মেহেকের প্রশ্নের উত্তর দিল, পল্লবের সাথে। আচ্ছা। রোশন আর কিছু বলল না, দরজার দিকে এগোতে লাগলো। হাঁপ ছেড়ে বাঁচলো যেন মেহেক, কিন্তু দরজার বাইরে গিয়ে দাঁড়ালো রোশন। নাক মুখ দিয়ে ধোয়া ছেড়ে বলল, পল্লবের সামনে যাবে না তুমি, ভুলেও না। মনে রাখো কথাটা। দরজা আটকে দাও, মীরা এসে খাবার দিয়ে যাবে। রোশন দ্রুত পায়ে চলে গেল। মেহেক দরজা আটকে দিয়ে আবারও ভাবতে লাগলো পল্লবের কথা। রোশন কেন মানা করলো? পল্লব ওর গ্রামের বলে, নাকি অন্য কিছু? আচ্ছা,
পল্লব কি কোনোভাবে এখানে মেহেককে নিতে এসেছে? কোনো প্রশ্নের উত্তর পাচ্ছে না মেয়েটা। এত অশান্তি আগে কখনো লাগেনি। এখন আগামীকালের অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই। পল্লবীর সাথে যে করে হোক কথা বলতে হবে। তোমার এই ঢং কিন্তু আমার আর ভালো লাগে না সানভীর বাবা। দুপুরে খাওয়া দাওয়া করছে হাওলাদার বাড়ির সবাই। টেবিলে একপাশে বসা সানভি ও সিদ্দিক আহমেদ, অন্যদিকে মিষ্টি আর আঞ্জুম বেগম। মেহেকের কথা উঠতেই রাগে ফোঁস করে উঠে উপরোক্ত কথাটি বললেন আঞ্জুম। সিদ্দিকও আজ থেমে থাকবে না। রাগে হুঙ্কার দিয়ে বললেন, ভালো না লাগলে বাড়ির দরজা খোলা আছে, তোমার মেয়েকে নিয়ে চলে যাও। মিষ্টি হক চুকিয়ে গেল বাবার এমন কথায়। ছোটো থেকে কখনো বাবা এমন আচরণ করেনি মায়ের সাথে। আঞ্জুম খেপে গেলেন মিষ্টির বিষয়ে কথা বলায়। বেচারা সানভি চুপ করে খেয়ে যাচ্ছে। সত্যি বলতে বড় বোনের জন্য যে তারও মন পড়ে, কিন্তু মায়ের জন্য তা প্রকাশ করতে পারে না। খবরদার, আমার মেয়েকে নিয়ে এরকম তুমি বলবে না। তাছাড়া তুমি কথা দিয়েছিলে কখনো আমার মেয়েকে অবহেলা করবে না। কথা কি কেবল আমি দিয়েছিলাম আঞ্জুম? তুমি দাওনি? আজ তোমার জন্য আমার মেয়েটা ঘর ছাড়া। বেঁচে থাকলেও কী অবস্থায় আছে জানি না। তাই তোমার মেয়েকেও মাথায় উঠিয়ে রাখতে পারছি না। আর ভুল হয়েছে খুব। আগে যদি মেরুদণ্ড সোজা করতাম তবে আজ এই দিনটা আসতো না। মিষ্টি ভাতের প্লেটে হাত ধুয়ে উঠে গেছে। এ অপমান সহ্য করতে পারবে না সে। সাপের মতো ফুঁসতে ফুঁসতে নিজের ঘরের দিকে হনহনিয়ে চলে গেছে সে। আঞ্জুম আহত দৃষ্টিতে মেয়ের গমনপথের দিকে তাকিয়ে আছেন। তোমার কোনো দোষ নেই। তুমি নিজেই তো মেয়ে থেকে 20 বছরের এক বুড়োর সাথে বিয়ে দিতে রাজি হয়েছিলে। তাতেও যে তোমার ইন্ধন ছিল সেটা মনে হয় তুমি ভুলে যাওনি আঞ্জুম। আমি জানি না মেহেককে কখনো ফিরে পাবো কি না, কিন্তু তোমাকে কখনো ক্ষমা করব না। আঞ্জুম কিছু বলার আগে সিদ্দিকও খাওয়া বাদ দিয়ে বাড়ির বাইরে চলে যায়। সানভিও হাত ধুয়ে উঠে পড়ে। খাওয়ার জন্য একটা পরিবেশ দরকার, যা এই মুহূর্তে বাড়িতে নেই। সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে, কিন্তু এখনও পল্লবের আসার নাম নেই। তাহলে কি আসবে না? না এসে কীভাবে পারবে? রসুনের বাতা যখন আসতে বলেছে, আসতে তো হবেই। দরজা খোলা শব্দে মেহেকের জল্পনা কল্পনা ভেঙে গেল। বিছানায় বসেছিল মেয়েটা। মীরাকে দেখে উঠে বসল। খেয়ে নিও। দাঁড়াও মীরা আপু। মেহেকের কথা দাঁড়ালো মীরা। মেরুন রঙের একটা শাড়ি পরে আছে মীরা। চুলগুলো বিনুনি করা, কানে ছোট দুল, গলা খালি। চেহারায় কোনো কৃত্রিম প্রসাধনী নেই। অবশ্য এখানে সেসব আসবে কোথা থেকে? বলো, তুমি সবসময় এমন চুপচাপ থাকো কেন? এমনি। আচ্ছা শোনো, এখান থেকে কি আমরা একসাথে পালাতে পারি না? মেহেকের কথা চমকালো মীরা। শুকনো ঢোক গিলে বলল, সেটা সম্ভব না মেহেক। কিন্তু কেন? চেষ্টা তো করতে পারি। আমি করেছিলাম একবার, বদলে কঠিন শাস্তি পেতে হয়েছিল। ওরা যে কতটা খারাপ জানো না তুমি। কি করেছিল? আমাকে উল্টো বেঁধে রেখেছিল অনেকক্ষণ। যখন প্রাণ যায় যায় অবস্থা তখন ছেড়ে দিয়েছিল। মীরার কথায় কষ্ট হচ্ছে মেহেকের। মেয়েটা কত কষ্টে এখানে আছে। সরি আপু, ওসব মনে করানোর জন্য। না না ঠিক আছে, তাহলে অন্য একটা হেল্প করো প্লিজ। একটা ছোট ছুরি লাগবে আমার। কি করবে? আত্মরক্ষার জন্য। মীরা বিদ্রুপের হাসি হেসে বলল, নিজেকে শেষ করা ছাড়া এদের কিছু করতে পারবে না তুমি। আর মরে গেলে তো হেরে গেলে, তার চেয়ে লড়াই করে বাঁচতে হবে, তাই না? হ্যাঁ, আমিও তাই করব। নিজে মরবো না। ঠিক আছে, আমি রাতে খাবারের সাথে নিয়ে আসবো সেটা। মেহেক কিছু বলতে যাবে এমন সময় ফয়সাল এসে দরজার সামনে দাঁড়িয়ে বলে, কি নিয়ে আসবি মীরা? মীরা ও মেহেক দুজনে ভয়ে আঁতকে উঠল ফয়সালের উপস্থিতিতে। সব কিছু কি শুনে ফেললো? মীরা থতমত খেয়ে বলল, আসলে ও কয়েকটা চুড়ি চাচ্ছিল। চুড়ি? মেহেক মীরার কথায় সায় দিয়ে বলে, হ্যাঁ চুড়ি। আমি শুনলাম ছুরি। চুড়ি আর ছুরি তো প্রায় একই রকম শোনায়, সেজন্য হয়তো। মেহেক স্বাভাবিকতা বজায় রেখে বলে। ফয়সাল ঘরের মধ্যে ঢুকতেই মীরা তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে গেল। এই ছেলেটার নজর মোটেও সুবিধা ঠেকছে না মেহেকের। একজন অসভ্যতা করে তাও সহ্য করে নিচ্ছে, কিন্তু কি ভাবছ? কেন এত ঝামেলা করছো বলো তো? তুমিও মজা নাও আর আমাকেও কিছু মজা দাও। সুখের সাগর ভাসিয়ে দেবো তোমাকে। ফয়সাল ধীরে ধীরে এগিয়ে আসছে মেহেকের দিকে। মেহেকও এক পা করে পেছনে এগোচ্ছে। ভয় লাগছে ভীষণ। দেখুন, ভালো হবে না বলছি। আমার কাছে আসলে কিন্তু শেষ করে ফেলবো। বিশ্বাস করা খুব ভালো হবে। তোমার ওই গোলাপি ঠোঁট যখন আমার ঠোঁটের দখলে আসবে, আমি এমনি শেষ হয়ে যাব। তারপর তোমার উফ। পেছনে এগোতে এগোতে মেহেক বিছানায় বসে পড়তে ফয়সাল বিশ্রীভাবে হেসে উঠল। ভীষণ কান্না পাচ্ছে মেহেকের। ওরা তো বলেছিল জোরাজোরি করবে না, কিন্তু এখন? ফয়সাল! আচমকা রোশনের আওয়াজে চমকে ওঠে ফয়সাল।
মেহেক কীভাবে যেন বসা থেকে উঠে দৌড়ে দরজার কাছে গিয়ে রোশনের পেছনে লুকালো। ফয়সাল চোরের মতো কাঁচোমাচো হয়ে দাঁড়িয়ে মিনমিন করে বলতে লাগলো, আসলে ভাই আমি মানে একটু দেখছিলাম ও রাজি হয় কি না। এখান থেকে যা এখন। ভাই চুপ, যেতে বলছি তোকে। ফয়সাল আর কালক্ষেপণ না করে দ্রুত ওদেরকে পাশ কাটিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। মেঘ হাফ ছেড়ে বাঁচল তাতে। পেছন থেকে জড়িয়ে ধরবে না সুন্দরী? রোশনের অসভ্য কথায় মেহেক চোখের পলকে পেছন থেকে সরে ঘরের মধ্যে গিয়ে দাঁড়ালো। এমন খারাপ দিন আমার কখনো আসবে না যে আপনাকে জড়িয়ে ধরতে হবে। রোশন ঘরে ঢুকে খাটে বসে পা দুলিয়ে বলে, কখন কী দিন আসে বলা তো যায় না সুন্দরী। আজকের পর থেকে এই ঘরে আমি ছাড়া অন্য কোনো পুরুষ ঢুকবে না, নিশ্চিত থাকো। তাতে নিশ্চিন্তের কী আছে? আপনি কি মহাপুরুষ? উল্টে আপনি একটা লুচ্চা নম্বর 1। রাগে মেজাজ খারাপ লাগছে মেহেকের। কতক্ষণ নিজেকে দমিয়ে রাখা যায়? ওয়াও, নাইস, বিউটিফুল। কত সুন্দর প্রশংসা করলে। মেহেক চুপ করে দাঁড়িয়ে আছে। এর সাথে কথা বললে আরও কথা বাড়ে। তবে একটা বিষয় হচ্ছে, চুপ করে থাকলেই সবাই পেয়ে বসে। মরতে যদি হয় এভাবেই বলে কয়ে মরবে বলে ঠিক করে নিয়েছে মেহেক। ভাই পল্লব এসেছে। দরজার বাইরে দাঁড়িয়ে লিমন উচ্চস্বরে বলল। একটু আগে ঘটে যাওয়া ঘটনার কারণে যে লিমন দরজার বাইরে দাঁড়িয়ে সেটা ভালো করে বুঝতে পারছে মেহেক। যাক, তাও ভালো, একটার অসভ্যতা সহ্য করতে হচ্ছে। আসছি। রোশন বসা থেকে উঠে ঘাড় কাত করে ঘর থেকে বেরোতে বেরোতে মেহেককে বলল, রাতে কথা হবে। মেহেক অন্যদিকে ফিরে রইল। এমন করে বলল যেন কথা বলার জন্য মুখিয়ে আছি। রাতে ছুরি দিয়ে ভুঁড়ি ফুটো করে দেব। মনে মনে এসব ভাবতে ভাবতে জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে মনোযোগ দিল। কপাল একটু হলেও ভালো, তাই এখান থেকে পল্লব আর রোশনের কথাবার্তা শোনাও দেখা যায়। পল্লব একটা কাঠের চেয়ারে বসে আছে, রোশনও ওর সামনাসামনি অন্য একটা চেয়ারে বসেছে। কোনো একটা এলাকায় গুপ্তচর পাঠানোর বিষয়ে আলোচনা করছে রোশন। পল্লব শুধু এলাকার বিষয়ে তথ্য দিতে এসেছে। ঠিক আছে, তাহলে তুই 2 জন লোক পাঠিয়ে দে, আর অস্ত্রগুলো ঠিকমতো সরবরাহ করার জন্য থ্যাঙ্কস। রোশন সিগারেটে সুখ টান দিয়ে বলল। পল্লব মুচকি হাসল। ব্যাপার না, বেশ তাহলে আমি যাচ্ছি এখন। যাবি? খাওয়া দাওয়া করে যা। না বস, খেয়ে আসছি আমি। ওকে, পরে দেখা হবে তাহলে। ওকে বস, আসছি। পল্লব ওঠার আগে রোশন উঠে অন্য দিকে গেল। পল্লবের সাথে কীভাবে কথা বলবে সেই নিয়ে ভাবছে মেহেক, কিন্তু ও তো চলে যাচ্ছে। কী করবে ভাবতে ভাবতে ঘরের মধ্যে কোথাও কিছু আছে কিনা দেখতে লাগলো মেহেক। ছোট ছোট কিছু পাথর নজরে এলো। সেখান থেকে কয়েকটা পাথর নিয়ে দৌড়ে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকালো। পল্লব চলে যাচ্ছে। বের হওয়া রাস্তা ঘর থেকে উল্টো পথে। মেহেক আর দেরি না করে পরপর 2টো পাথর নিক্ষেপ করলো। প্রথমটা পল্লবের আশেপাশে পড়লেও দ্বিতীয়টা একবারে পিঠে গিয়ে পড়ল। ফলশ্রুতিতে দাঁড়িয়ে গেল সে। মেহেক থামল না, আরেকটা পাথর ছুঁড়ে ফেললো পল্লবের সামনে। আশেপাশে তাকিয়ে এই পাথর কে ছুঁড়ছে খুঁজছে পল্লব। মেহেক জানালা দিয়ে উকি দিয়ে হাত নেড়ে যাচ্ছে। হঠাৎ পল্লবের দৃষ্টি মেহেকের দিকে পড়তে চমকালো পল্লব। মেহেক স্বস্তির নিঃশ্বাস ফেলে অপেক্ষা করতে লাগলো পল্লবের। ছেলেটা ঝড়ের গতিতে হেঁটে এলো জানালার কাছে। মেহেক, তুমি এখনও আছো এখানে? আমি তো ভেবেছিলাম ওরা তোমাকে মেরে ফেলেছে। আমি তোমার জন্য এখানে এসেছি। পল্লব ভাই, আমি ঠিক আছি। প্লিজ আমাকে এখান থেকে বের করে নিয়ে চলুন। আমি আর এভাবে বাঁচতে পারবো না। পল্লব মেহেকের দিকে তাকিয়ে আছে। কি সুন্দর, মুখটা কেমন মলিন হয়ে গেছে। মেহেক ছলছল নয়নে ওর দিকে তাকিয়ে আছে। পল্লব আশেপাশে নজর বুলিয়ে নিল একবার, তারপর বলল, আমি যতটা দ্রুত সম্ভব তোমাকে নিয়ে যাব এখান থেকে। তুমি তৈরি থেকো শুধু। আর হ্যাঁ, একদম ভয় পাবে না, আমি আসছি। মেহেক জানালা দিয়ে হাত দিয়ে বের করে পল্লবের দিকে এগিয়ে দিল। পল্লব মেহেকের হাতটা শক্ত করে ধরেছে। আমি অপেক্ষা করব তোমার জন্য। আমি আসবো মেহেক, ততক্ষণ নিজের খেয়াল রেখো। আসছি এখন, কেউ দেখে ফেললে বিপদ। হ্যাঁ, এসো। মেহেক পল্লবের হাত ছেড়ে দেয়। পল্লব মুচকি হেসে অন্যদিকে এগিয়ে যায়। এতদিনে একটু শান্তি লাগছে মেহেকের। ইস, এই মানুষটার হাত যদি আগে ধরতো তবে আজ এখানে থাকতে হতো না। তবে দেরিতে হলেও পল্লবকে বেছে নিয়েছে মেহেক। মনে মনে ওকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে মেয়েটা। এখান থেকে বেরিয়ে বিয়ে করে নেবে ওকে, আর কষ্ট দেবে না ছেলেটাকে। এসব ভেবে বিছানায় বসে দুপুরের জন্য বরাদ্দকৃত খাবারগুলো খেতে লাগলো মেহেক। ভর দুপুরবেলা। দুপুরের খাওয়া দাওয়া শেষে জানালার পাশে দাঁড়িয়ে আছে মেহেক। মেঘলা আকাশ, একটু আধটু শীতল হাওয়া বইছে। মাঝে মধ্যে ঝিরিঝিরি বৃষ্টির ছোঁয়া এসে লাগছে মেহেকের হাতে। এমন আবহাওয়া বাড়িতে থাকলে জানালার পাশে বসে বই পড়তো। গতকাল পল্লব এসেছিল আবারও। মেহেকের সাথে কথা হয়েছে টুকটাক, তবে কেউ দেখে ফেলার ভয়ে বেশিক্ষণ কথা বলা হয়নি। তবে একটা বিষয় অবাক লেগেছে মেহেকের কাছে।
গতকাল দুপুরের পর থেকে রোশন আর ওর ঘরে আসেনি, যদিও বলেছিল রাতে আসবে, আর মেহেক সেই মতো নিজেকে প্রস্তুত করে রেখেছিল। মীরা গতকাল রাতে একটা ফল কাটার ছুরি দিয়েছিল মেহেককে, সেটা নিয়ে রাতে অপেক্ষা করছিল মেহেক। প্রাণী মারতে না পারলেও একটা শিক্ষা দিতে চেয়েছিল ডাকাতের বাচ্চা রসুনকে। সুন্দরী, আমার কথায় ভাবছো নাকি? জানালার বাইরে থেকে আচমকা রোশনের কণ্ঠস্বর শুনে চমকালো মেহেক। বৃষ্টির মধ্যে লোকটা জানালার বাইরে কী করছে ভেবে পূর্ণ দৃষ্টি ক্ষেপণ করলো সে। রোশন এক হাত কোমরে দিয়ে অন্য হাতে কপালে পড়ে থাকা চুলগুলো পেছনে ঠেলে দিচ্ছে। উন্মুক্ত শরীরে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে ওর, পরনে শুধু একটা ট্রাউজার। মেহেক দৃষ্টি সরিয়ে ফেললো। কেমন যেন ইতস্তত লাগছে এরকম দেখে। রোশন মেহেকের অবস্থা থেকে ঠোঁট কামড়ে হেসে জানালা দিয়েই ভেতরে ঢুকলো। ভেজা শরীরের পানিতে মেঝে ভিজে যাচ্ছে। মেহেক তাই কিছুটা দূরে সরে দাঁড়িয়ে ওর অদ্ভুত কাজকর্ম দেখছে। এভাবে ঘরে এলেন কেন? রোশন এগিয়ে গেল মেহেকের দিকে। মেহেক পেঁচাতে লাগলো, কিন্তু রোশনের ক্ষিপ্রতার সাথে ঠিক পেরে উঠল না মেয়েটা। উন্মুক্ত ভেজা বক্ষের সাথে মেহেককে চেপে ধরল। কোমরে ব্যথা লাগে আহ করে উঠল মেহেক। সুন্দরী, এরকম আওয়াজ করতে হয় না, এসব শুনলে আমি আরও হট হয়ে যাই। ছাড়ুন বলছি। ছুরিটা বিছানার নিচে থাকায় সেজন্য ব্যবহার করতে পারছে না। এভাবে যে হুট করে জানালা দিয়ে লাফিয়ে বাদরের মতো ঘরে ঢুকবে লোকটা, তা তো মেহেক জানতো না। বাইরে টিপটিপ বৃষ্টি, ঘরে সুন্দরী লড়নার সাথে হট অ্যান্ড সেক্সি পুরুষ, তাও দুজনে এত কাছাকাছি। এই তুমি এত আন্টোমান্টিক কেন? হ্যাঁ? রোশন মেহেকের কানে ঠোঁট চুইয়ে ফিসফিস করে বলল কথাগুলো। মেহেকের রাগে মেজাজ খারাপ লাগছে। কবে যে পল্লব এখান থেকে ওকে নিয়ে যাবে? আপনার মতো লুচ্চামি আমার দ্বারা হয় না বলে আনরোমান্টিক মনে হচ্ছে। আমি সুযোগ পেলে আপনাকে প্রাণে মেরে ফেলবো। মেরে দাও না, কে বারণ করেছে বলো? আমি তো তোমার হাতে মরতে চাচ্ছি। এসো শেষ করো আমাকে। রোশনের থুত নিবে বৃষ্টির জল মেহেকের ঠোঁটে পড়তে হেসে উঠল রোশন। মেহেক হাত দিয়ে ঠোঁট দ্রুত মুছে ফেলল। আমার শীত লাগছে, ছাড়ুন প্লিজ। মেহেকের কষ্ট হচ্ছে শুনে এক মুহূর্ত বিলম্ব করল না রোশন। দ্রুত ওকে বাহুডোর থেকে আলগা করে একটু দূরে সরে দাঁড়ালো। আমি মিরেকে দিয়ে অন্য জামাকাপড় পাঠিয়ে দিচ্ছি, পোশাক পাল্টে নাও। মেহেক চুপ করে থাকে। রোশনের নজর পড়েছে এখন মেহেকের গলায়। দ্রুত মেহেকের কাছে এসে গলায় হাত ছুঁয়ে জিজ্ঞেস করে, এখানে কি হয়েছে? এভাবে ছিলে গেছে কীভাবে? অ্যালার্জির সমস্যা আছে, সেজন্য চুলকে চুলকে এই অবস্থা। আর কোথাও হয়েছে নাকি? পিঠে হয়েছে। রোশন তড়িৎ গতিতে মেহেককে পেছনে ঘুরিয়ে দিল। থমকালো মেয়েটা। দুশ্চরিত্র লোকটা কি এখন পিঠ দেখবে? রোশন মেহেকের কামিজের ব্যাক চেন খুলতে লাগলো। খবরদার বলছি, জামা খুলবেন না। আপনাকে দেখতে হবে না, ছাড়ুন বলছি। লুচ্চা শয়তান, ছাড়ুন। মেহেক রেগে মেগে আরও কিছু বলতে লাগলো। রোশন তাতে কর্ণপাত না করে এক হাতে পেটে হাত রেখে স্থির করে দাঁড় করিয়ে অন্য হাতে পুরোপুরি চেন খুলে দিল। যতটুকু উন্মুক্ত হয়েছে তাতে 2-3 জায়গায় এরকম লালচে দাগ দেখতে পেল রোশন। আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল সেই সব জায়গায়। মেহেক যতই রোশনকে ঘৃণা করুক, পুরুষালী গভীর স্পর্শে এক মুহূর্তের জন্য হলো কেঁপে উঠল। আমি ঔষধ পাঠাবো রাতে, আজকে আর আসবো না, কাজ আছে আমার। মীরাকে বলবে মলম দিলে লাগিয়ে দিতে, কারণ পিঠে একা একা মলম লাগানো যায় না, ট্যাবলেট দিলে আলাদা কথা। কামিজের চেন আটকে মেহেককে ছেড়ে দিয়ে বলল রোশন। মেহেকের সেদিকে মন নেই এখন। একটু আগে কেন কেঁপে উঠল সে, তার জন্য নিজের উপর তীব্র রাগ হচ্ছে। কতটা ঘৃণ্য এই লোকটা, তবুও তার জোর করে করা স্পর্শে কেন এমন হবে? মেহেকের নীরবতায় রোশন আর কিছু বলল না। বরাবরের মতো ঘাড় কাত করে ইশারায় টাটা বলে ঘর থেকে বেরিয়ে গেল। প্রায় সপ্তাহখানেক পেরিয়ে গেলেও মেহেকের লোকেশন জানতে পারেনি প্রশাসন। জীবিত নাকি মৃত সে বিষয়ে কোনো সুস্পষ্ট ধারণা নেই কারো। মেয়ের এমন পরিণতিতে দিনকে দিন মানসিকভাবে ভেঙে পড়েছেন সিদ্দিক আহমেদ। আঞ্জুম বেগমের অবশ্য সেই নিয়ে কোনো হেলদোল নেই। রাতে রান্না করেছেন আঞ্জুম। এ বাড়িতে 3 বেলা রান্নাবান্না হয়। মিষ্টিকে সেই কখন একটা পেঁয়াজ কেটে দিতে বলেছিলেন তিনি, অথচ মেয়ে ফোন নিয়ে বসার ঘরে বসে আছে। রান্না শেষে তাই মেয়েকে কিছু বকাবকি করবে বলে ঠিক করেন তিনি। বলো না কবে বিয়ে করব আমরা? ওপাশ থেকে টেক্সট আসতেই মিষ্টির ঠোঁটের কোণে মুচকি হাসির রেখা ফুটে উঠেছে। মিষ্টি সোফায় হেলান দিয়ে মেসেজে রিপ্লাই দিল, আমার এইচএসসি শেষ হোক বাবু, তারপর? ততদিনে তো আমার যৌবন ফুরিয়ে যাবে সোনা। চলো না বিয়ের আগে একটু এনজয় করি। তোমার সব বান্ধবীরাই তো করে বলো। মিষ্টি একটু লজ্জা পেল, কিন্তু খুব ইন্টারেস্টিং ফিল করলো কথাটায়। ঠিক আছে, কিন্তু বাসায় কি বলে যাব? বলবে বন্ধুরা মিলে ট্যুরে যাবে, আমি আন্টিকে বলে ম্যানেজ করিয়ে দেবো লাগলে। জানোই তো আমাকে কতটা পছন্দ করে তোমার মা।
মিষ্টি শুধু হেসে যাচ্ছে। জীবনের সব থেকে সুখকর মুহূর্তগুলো বুঝি এখন কাটাচ্ছে সে। অজানাকে জানার জন্য এখন অনুভূতিরা লুটোপুটি খাচ্ছে। প্রেমিকের সব কথায় শুধু হ্যাঁ বলে যাচ্ছে। মনে হচ্ছে মতের মিল হলেই বুঝি সে চলে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এসো বলো, কালকেই আমরা বেরোবো। মিষ্টি ঠোঁট কামড়ে হেসে রিপ্লাই দিল। অপর দিক থেকে সাথে সাথে রিপ্লাই এলো, ওকে বেবস, কালকে দেখা হচ্ছে তাহলে। উফ, ভীষণ এক্সাইটেড লাগছে। সেম টু ইউ বেবি। এখন টাটা। ওকে, লাভ ইউ। লাভ ইউ। ডাটা অফ করে সোফা থেকে উঠে দাঁড়ালো মিষ্টি। সামনে মাকে চোখ পাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভরকারও। মাকে কিছু বুঝতে পারলো। তোকে কখন বলেছিলাম একটা পেঁয়াজ কেটে দিতে, আর তুই এখানে বসে বসে ফোন টিপছিলি? মিষ্টি স্বস্তির নিঃশ্বাস ফেলো। তাহলে এই কারণে মায়ের রাগ হয়েছে? মিষ্টি তাড়াতাড়ি কান ধরে মায়ের কাছাকাছি দাঁড়িয়ে বলে, আর হবে না মা, এই দেখো কান ধরে দাঁড়িয়ে আছি, এবারের মতো সরি সরি। সরি না বলে কি পড়তে বস। এসএসসিতে ভালো রেজাল্ট না করতে পারলে বিয়ে দিয়ে দেবো। আঞ্জুম এতটুকু বলে চলে গেলেন। মিষ্টি মাথা চুলকে হাসতে হাসতে নিজের ঘরে চলে যায়। ঠিক দুদিন পর পল্লব এসেছে আজ। তবে আজ এসেছে লুকিয়ে। নদীতে পাহারা দেওয়ার জন্য বরাদ্দকৃত দুজন লোকের যথেষ্ট টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে নিয়েছে। মেহেককে আগে বলেছিল আজকে রেডি হয়ে থাকতে, যদিও মেহেকের রেডি হওয়ার মতো কিছু নেই। যেভাবে আছে সেভাবে চলে যাবে। পল্লব ভাই, আমার খুব ভয় করছে যদি ধরা পড়ে যাই। জানালা দিয়ে বাইরে নেমে এসেছে মেহেক। পল্লব দাঁড়িয়ে আছে পাশেই। আশেপাশে নজর বুলিয়ে নিয়ে পল্লব বলে, তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো। আর হ্যাঁ, আমি যেদিকে যাচ্ছি হাতে হাত রেখে সেদিকে হাঁটতে হবে শুধু। আমরা জঙ্গলের অন্য রাস্তা দিয়ে যাব, ওইদিকে কেউ যায় না। আচ্ছা। পল্লবের হাতে হাত রেখে মেহেক এগোতে লাগলো। বড় বড় গাছপালা ডিঙিয়ে চলছে দুজন। সময় এখন বিকেলবেলা। পাখিরা নিজেদের বাসায় ফিরতে ব্যস্ত। মাঝে মধ্যে কিছু পাখি শব্দ করে ডেকে উঠছে, আর তাতেই ভয় কেঁপে উঠছে মেহেক। পল্লব অবশ্য বারবার আশ্বস্ত করছে ওকে, তবুও ভয় তো থাকেই। প্রায় আধ ঘন্টা হাঁটার পর নদীর তীরে এসে পৌঁছালো ওরা দুজন লোক দাঁড়িয়ে আছে। নদীতে একটা ছোট্ট স্প্রিং বোর্ড। পল্লব, তোর জন্য আমরা এত বড় রিস্ক নিলাম, সময়মতো আমাদেরও কাছে আসিস তুই। দুজনের মধ্যে থেকে একজন বলল কথাটা। পল্লব হেসে বলল, অবশ্যই ভাই, আসছি আমরা, দেরি হলে সর্বনাশ। হ্যাঁ, যা তোরা, বিষয়টা জানাজানি হওয়ার আগে নদী পেরিয়ে রাস্তা ধর। আর হ্যাঁ, ভুলেও তোদের গ্রামে যাবি না, বস অবশ্যই গ্রামে যাবে খুঁজতে। লোকটার কথায় সায় দিয়ে ওরা দুজন বোটে উঠল। বোট ছুটতে লাগলো তার আপন গতিতে। মেহেক ভাবছে অন্য কথা, রোশনকে না পেলে গ্রামে পর্যন্ত হানা দিবে। কিন্তু কেন? মেহেক ছোট থেকেই গ্রামে মানুষ হয়েছে, তাই শহর সম্পর্কে কোনো আইডিয়া নেই ওর। শুধুমাত্র পল্লবী ওর ভরসা এখন। মেহেক, এত কি ভাবছো? আমি আছি তো। মেহেকের চিন্তাভাবনায় বুঝতে পেরে পল্লব কাঁধে হাত রেখে বলল। মেহেক হাতটা সরিয়ে দিয়ে বলল, আমি ভাবছি না। পল্লব কিছু বলল না আর। একমাত্র মেয়ে 3 দিন ধরে বাড়িতে না ফেরার শোকে পাগল প্রায় আঞ্জুম বেগম। বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার কথা বলে বেরিয়েছিল বাড়ি থেকে, কিন্তু পরে খোঁজ নিয়ে জানতে পারে কোনো বন্ধু কিংবা বান্ধবীর সাথে ঘুরতে যায়নি মিষ্টি। আর অদ্ভুত বিষয় হচ্ছে গ্রামের কেউ ওকে অচেনা কারোর সাথে কোথাও যেতে দেখেনি। সিদ্দিক আহমেদ রাগের মাথায় যাই বলুক, কিন্তু এখন ওনারও চিন্তা হচ্ছে। 2 মেয়েকে হারিয়ে দিশেহারা প্রায় অবস্থা ওনার। গ্রামের কিছু লোকজন অবশ্য কানাঘুষা করে বলছে, একেই বলে ধর্মের কর বাতাসে নড়ে, নিজের মেয়েকে হারিয়ে দেখ কেমন লাগে। আঞ্জুম কোনো কথায় কান দেয় না এখন। সে অবস্থায় নেই এখন তার। থানায় মিসিং ডায়েরিও করেছে, কিন্তু পুলিশের ওপর বিশেষ ভরসা করতে পারছেন না সিদ্দিক। রাতের খাবার দিতে মীরা মেহেকের ঘরে এসে দেখে ঘর খালি। চমকায় মীরা। সমস্ত ঘরেও মেহেককে না পেয়ে দ্রুত পা চালিয়ে রোশনের কাছে এসেছে মীরা। রোশন বাবার সাথে বসে তাস খেলছে আর সিগারেট ফুঁকছে। ভাই, মেহেককে খুঁজে পাচ্ছি না। মীরা কথাটা বলতেই থমকে দাঁড়ালো রোশন। উত্তেজিত হয়ে শুধালো, কি বললে মীরা? মেহেক কোথাও নেই? অসম্ভব, এটা কিভাবে পালাতে পারে ও? রোশন এক মুহূর্ত সময় ব্যয় না করে মেহেকের ঘরের দিকে দৌড় দিয়েছে। ছেলের এমন দিশেহারা অবস্থা দেখে রোশনের বাবা উঠে দাঁড়িয়েছেন।